ইংলিশ, যে আমরা সবাই ইংলিশে অনেক এক্সপার্ট, তাই না? এক্সেল মানে পারদর্শী বা দক্ষ হওয়া। কি বসে? পারি আমরা? মিহা বলছে ক্লাসে ঘুম ধরে। আচ্ছা, মাহিসা বলছে ট্রু, রুদ্র বলছে ট্রু, বেশিরভাগই ট্রু বলছি না। খুব অল্প কিছু মানুষ সঠিক উত্তরটা দিচ্ছে, সেটা হচ্ছে এক্সেলের সাথে ইন বসে। এখন ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। আমি ইংরেজির মধ্যে দক্ষ, ইংরেজির ভিতরে দক্ষ, খুব একটা ব্যাখ্যা কিন্তু নাই, তাই না? সেরকম অনেকগুলো শব্দ আছে যেটার সাথে কি বসবে আমরা জানি না, মনে রাখতে হয়। So, এভাবে যদি তুমি প্রত্যেকটা শব্দ থেকে প্রিপোজিশন শিখতে যাও যে এক্সেলের সাথে ইন বসে, আচ্ছা আরেকটা দিই তোমাদেরকে। রিডিং ইজ কন্ডিউসিভ, একটা নতুন শব্দ হয়তো অনেকের জন্য। কন্ডিউসিভ মানে হচ্ছে সহায়ক, ড্যাশ লার্নিং, মানে শিখার জন্য মানে পড়া হচ্ছে খুব সহায়ক। এইটা থেকে প্রিপোজিশন হবে, সবাই একটু কমেন্ট করি তো, দেখে পারি কিনা। পারি? সহায়ক। আচ্ছা, এখানে এস কেন লিখছে? এখানে সি হবে। কন্ডিউসিভ, কন্ডিউসিভ কি হবে একটু কমেন্ট করি তো। অর্থটাও লিখে দিই। কন্ডিউসিভ মানে অনেকে হয়তো শুনি নাই, কিন্তু এটা কিন্তু প্রায় ব্যবহার হয়, পরীক্ষায় টরীক্ষায় আসে। কন্ডিউসিভ এর সাথে টু বসে। কেন বসে তেমন কোনো ব্যাখ্যা নাই। এটাই হচ্ছে কথা, যে প্রিপোজিশন চাইলে অনেক কঠিন করে করা যায়। অ্যাডমিশনে যেরকম মাঝে মধ্যে আসে বেশ কঠিন, এবং তখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া কিছু করার থাকে না, কারণ এগুলো বানিয়ে তুমি দিতে পারবা না। কন্ডিউসিভ এর সাথে টু কেন বসলো মাথায় কিন্তু আসবে না কমন সেন্সে। এক্সেল এর সাথে ইন কেন বসলো মাথায় আসবে না। তবে তোমাদের জন্য খুশির ব্যাপার হলো যে বোর্ড এক্সাম যখন তোমরা দিবা, সেখানে এত কঠিন কিছু আসে না, খুব বেসিক কয়টা প্রিপোজিশন আসে। আমরা বিশ্বাস করি যে আজকের ক্লাসে ইনশাল্লাহ পুরা ক্লাসটা যদি মন দিয়ে করি, এক্সারসাইজ গুলো সলভ করি, ফুল কোয়েশ্চেন নিয়মগুলো দেখি, আমরা বোর্ড কোয়েশ্চেনে ভালো করতে পারবো। হ্যাঁ, 10-এ 10 না হলেও 10-এ 8-9 আমরা তুলে আনতে পারবো। তবে যখন আরো বড় হবা, অ্যাডমিশনে যাবা, তখন তোমার এইটুকু পড়লে চলবে না, সেটা আমরা আরো বড় হলে দেখবো। সো চলো, প্রিপোজিশন এই যে এখানে কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে, অ্যানিমেশন কি চলছে? ওমা, ও আচ্ছা, ওটা কই জানি হারিয়ে যাচ্ছে, দেখি। দেখি চলে যাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, ওটা গেলে যাক, সমস্যা নাই। ইট ডাজন্ট প্লে। ওকে। যেমন এই যে কখনো কিন্তু ছবিতে দেখিয়ে দিচ্ছে অনেক কিছু, তাই না? যে বলটা কখনো পিছনে যাচ্ছে, কখনো সামনে আসছে, ওইটাই প্রিপোজিশন, রাইট? সো প্রিপোজিশনের কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে, গাইস, এখন আমরা আজেরা কমেন্ট না করি। এই সময়টা একটু মন দিয়ে শুনবো। 700টা ছেলে মেয়ে একসাথে আছি। এখন হচ্ছে এই আমি পড়াশোনায় পিছিয়ে গেছি, এই রিভিশন ক্লাস কবে হবে, এখন কোনো কমেন্ট করব না। এখন শুধু পড়াশোনা নিয়ে কমেন্টটা করব। সাউন্ড নট ক্লিয়ার। আচ্ছা, টি শার্ট পরে একটা সমস্যা, সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যায় না। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাওয়ার কথা। একটু কমেন্ট করি তো, যদি শোনা যায় কমেন্ট করি ইয়েস, যদি শোনা যায়। এখনো ক্লিয়ার না? এখান থেকে কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? এখান থেকে কিন্তু শোনা যাচ্ছে সবকিছু। ওকে, নামাজের বিরতি এখন দিব না বাবা, এটা 1 ঘন্টার ক্লাস। মাগরিবের নামাজ হলে বা আসরের নামাজ হলে যে ওয়াক্ত শেষ হয়ে যাবে, সেই জন্য দিতে হয়। এশার নামাজে তুমি সারা রাত পড়তে পারবা। So, এখন 1 ঘন্টা ক্লাসে যদি বলো 15 মিনিটের বিরতি, এটা তো আসলে সম্ভব না, তাই না? সো তুমি পড়তে চাইলে পড়ে আসো। যেমন মাগরিবের সময় আমরা কিন্তু বিরতি দেই, আসরের সময়ও দেই, এশার সময় দিব না। এখন প্রিপোজিশনের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। কিরকম? আমরা প্রিপোজিশন কনজাংশন অনেকে গুলিয়ে ফেলি। কনজাংশন মানে হচ্ছে, বলতে পারি দুইটা ক্লজকে যুক্ত করে। ক্লজ মানে কি আমরা জানি? না জানলে এখন সেই ব্যাখ্যা আমরা যাব না, আমরা পরে শিখব। যেমন ধরো যে, কি বলা যেতে পারে? ইফ, না, ইফ দিয়ে দিলে ভালো হয় না, একটা কি দেওয়া যেতে পারে? আই ওয়েন্ট অ্যান্ড স হিম। এই যে দেখো, আই ওয়েন্ট একটা ভার্ব আছে, তাই না? ক্লজ হলে ফাইনাইট ভার্ব থাকে। স হিম, এই যে একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব। সো এগুলাকে আমরা ক্লজ বলি যেখানে ফাইনাইট ভার্ব থাকে। কনজাংশন মূলত বাক্যের এমন অংশকে যুক্ত করে যেখানে দুইটাই ক্লজ আছে এরকম।
ফাইনাইট ভার্ব আছে এরকম। কেমন? আর প্রিপোজিশন জিনিসটা কি? প্রিপোজিশন কিন্তু এরকম ফাইনাইট ভার্ব ওয়ালা কাউকে যুক্ত করবে না। সে একটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করবে। কিসের সাথে? বাক্যের অন্য অংশের সাথে। যেমন কি? There is a pen, এই যে এখানে একটা ভার্ব আসলো, ফাইনাইট ভার্ব, তাই না? আর নাউনটা হচ্ছে the table। টেবিলের উপরে আছে on the table। তাহলে এই যে নাউনটাকে যুক্ত করলো বাক্যের অন্য অংশের সাথে, এইটাই হচ্ছে প্রিপোজিশন। গাইস, এখন প্লিজ ফাইনাইট ভার্ব কি, ওটা কি, এটা কি, তাহলে আমার ক্লজ নিয়ে আলাদা ক্লাস নিতে হবে। সেটা যখন ক্লজ নিয়ে পড়াবো তখন শিখাবো। কেমন? এগুলো সবসময় পড়ানো হয়, আজকে আমরা পড়তে যাব না। আর আমরা নিচে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলাই কিন্তু মূলত পরীক্ষায় আসে। এগুলো আমরা ভালো করে শিখবো প্রত্যেকটা। কেমন? এখন তাইলে চলো প্রিপোজিশন নিয়ে বোর্ড এক্সামে কিরকম আসে আমরা একটা সলভ করি। আমার মনে হয় আমরা ভালোই করব, খারাপ করব না। চলো শুরু করি। সবাই একটু ABCD লিখে কমেন্ট করতে থাকি। আমরা একেবারেই কিছু না জেনে, একেবারেই না শিখে, কি লেখা ছিল? সাপোর্টস দেম মেক বেটার সেন্স ড্যাশ দ্য রিডার্স। কি হবে তাহলে? পাঠকদের কাছে সহজ করে তোলে। তাহলে আমরা বলতে পারি মেক বেটার সেন্স ফর দ্য রিডার্স অথবা টু দ্য রিডার্স, দুইটাই কারেক্ট হয়। সি নাম্বারে আসি। দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ ড্যাশ অবজেক্টস। অর্থাৎ বিভিন্ন জিনিসের মধ্যে যে সম্পর্ক থাকে সেই সম্পর্কটা বুঝতে সাহায্য করে। মধ্যে ইংরেজি কি? বিটুইন কিংবা অ্যামং, তাই না? আমরা জানি দুইটা জিনিসের মধ্যে হলে বিটুইন হয়, দুইয়ের বেশি হলে অ্যামং হয়। অবজেক্টস বলতে আমরা ধরে নিচ্ছি একাধিক, দুইয়ের বেশি, তো আমরা অ্যামং দিলে ভালো হয়। 4 নম্বরে আসি, ড্যাশ এক্সাম্পল। উদাহরণস্বরূপ মানে হলো ফর এক্সাম্পল, তাই না? অনেক ইজি। 5 নম্বরে, দ্য বুক অ্যান্ড দ্য টেবল ড্যাশ দ্য কিচেন। অর্থাৎ কিচেনের ভিতরে একটা বই এবং একটা টেবিল আছে। ভিতরে ইংরেজি কি? ইন, তাই না? ইন বলতে পারি, ইনসাইডও বলতে পারি, দুইটাই বলা যায়। এবার আমরা 6 নম্বরে আসি। এই লাইনে যেহেতু কিচ্ছু নাই, পড়ার দরকার নাই, আমরা এখান থেকে পড়ি। দিস বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবল। উপরে থাকাকে বলে অন দ্য অন টপ অফ দ্য টেবল ড্যাশ দ্য কিচেন, কিচেনের ভিতরে, ইন দ্য কিচেন। উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার ড্যাশ আওয়ার মাইন্ড। আমাদের মনের ভিতরে কিন্তু একটা পরিষ্কার ছবি পেয়ে গেলাম, তাই না? ভিতরে আবারও কি? ইন আওয়ার মাইন্ড ড্যাশ দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস। ওই দুইটা জিনিসের যে সম্পর্ক, যে কিচেনের ভিতরে টেবিল, টেবিলের উপরে বই, সেগুলোর বিষয়ে, সেগুলোর সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। সম্পর্কে বা বিষয় ইংরেজি কি? অ্যাবাউট দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্ট অ্যান্ড দ্য রিলেশনশিপ ড্যাশ ইচ আদার। এই যে দুইটা জিনিস অথবা তিনটা জিনিস, তখন কি হবে? বিটুইন, অ্যামং, এগুলা দিতে পারি। সো তাহলে দেখো যে এটা কিন্তু বোর্ডের প্রশ্ন। আজকে আমরা এরকম আরো কয়েকটা এক্সারসাইজ করব, সবগুলা বোর্ডের। দেখতে পাচ্ছ অনেক ইজি, অনেক ইজি। এটা কারণ কি জানো? বোর্ডে ওরা চায় তোমরা যেন সবাই পাস করতে পারো। এই জন্য খুব বেশি কঠিন প্রশ্ন কিন্তু করে না। কিন্তু অ্যাডমিশনে যখন যাবা তখন ওরা চায় তুমি যেন ফেল করো। কারণ হচ্ছে বোর্ডে সবাই যদি জিপিএ 5 পায় কোনো ক্ষতি নাই, কিন্তু অ্যাডমিশনের সিট তো সীমিত, তাই না? সেই জন্য দেখা যায় যে অ্যাডমিশন একটু কঠিন করে। যেমন ধরো যে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা হলো, আমার কাজিন চান্স পেল সেখানে কিন্তু কঠিন প্রশ্ন করবে। সো আমরা প্রিপোজিশন বেসিকটা শিখে বোর্ড এক্সামে A+ পাবো। তবে আমরা যদি নটরডেম কলেজে বা কলেজে ভর্তি পরীক্ষা দিই, ভার্সিটি ভর্তি পরীক্ষা দিই, তখন আরো অ্যাডভান্স শিখতে হবে, সেটা আমরা শিখবো। এখন আপাতত বোর্ডে ভালো করাটা শিখে রাখি। তো কারো সবগুলো হয়েছে, কারো দু একটা হয় নাই, কোনো সমস্যা নাই, কারণ আমরা তো প্র্যাকটিস করিই নাই। এখন প্র্যাকটিস করব। এখন প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারবো। কেমন? ঠিক আছে, চলো তাইলে আমরা এখন শুরু করব। এবং এই যে দেখে রাখো যেগুলো আসছে প্রত্যেকটা অর্থ আজকে আমরা শিখবো। সো আমরা মন দিয়ে শুনি। সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, বেসিক প্রিপোজিশন গুলা আমরা একটু দেখে ফেলি সব। চলো দেখি। ধরে নাও এইটা একটা সার্কেল, একটা বৃত্ত, তাই না? এখন এই বৃত্ত বা গোলকটার উপরে যদি কিছু একটা রাখা হয়,
ধরো আমার মাথাও গোল, এটার উপর একটা কলম রাখলাম। এখন খুব মন দিয়ে শুনবো, আমরা আজ এরকম না করি। উপরে বলতে 3টা প্রিপোজিশন বসতে পারে, ওভার, অ্যাবভ, অন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? অন মানে হচ্ছে যদি একদম লেগে থাকে, আমার হাতের সাথে কলমটা লেগে আছে, তাই না? অন, there is a pen on my hand, ঠিক আছে? আর বাকি দুইটা কি অ্যাবভ আর ওভার। ওভারটা মনে রাখবো উপরে লেগে নাই, বেশ উপরে একটা গ্যাপ আছে এবং সেখানে কিন্তু গতিশীল অবস্থায় আছে, এই জন্য আমরা বলি জাম্প ওভার, তাই না? যে লাফ দিয়ে এপার থেকে ওই পারে যাও। যেমন বলতে পারি আ ক্যাট জাম্পড ওভার মাই হেড, গতিশীল অবস্থায় উপর দিয়ে গেল, ওভার হয়। আর অ্যাবভ কখন হয়? যখন স্থির থাকে। এই যে আমি ক্লাসটা নিচ্ছি আর মাথার উপরে কিন্তু কতগুলো লাইটিং আছে, এই লাইটিং গুলো কিন্তু ফিক্স, স্থির, তাই না? সো তাহলে অন মানে হচ্ছে উপরে যখন লেগে থাকে, অ্যাবভ মানে উপরে যখন স্থির থাকে, আর ওভার মানে উপরে যখন গতিশীল থাকে। এই 3টা আমরা শিখলাম। ঠিক একইভাবে যদি আমরা বলি নিচে কি কি আছে, নিচেও কিন্তু 3টা শব্দ আমরা বলতে পারি, বিনিথ, বিলো আর আন্ডার। সেখানে আমরা কি করব? আন্ডার কিংবা বিনিথ, বিনিথ শব্দটা এখন আর ব্যবহৃত হয় না, পুরোনো আমলের ইংরেজি। আবার আন্ডার বিনিথ মিলিয়ে কিন্তু এই শব্দটাও দেখবা যে আন্ডারনিথ, এই শব্দগুলো এখন ব্যবহৃত হয় না। তারপরেও তোমাদেরকে ভয় দেখানোর জন্য যদি কখনো পরীক্ষায় দেয়, ঘাবড়ে যাওয়ার কিছু নাই, কারণ অর্থগুলো আমরা শিখে ফেললাম। সো আন্ডার মানে হলো সরাসরি নিচে। There is a cat under the table, ভাই টেবিলের নিচে একটা বিড়াল। I have some eggs under my bed, আর বিছানার নিচে কয়টা ডিম রাখা আছে। আর বিলো মানে হচ্ছে বেশ লো, লো মানেই হলো নিচে, বিলো মানে বেশি নিচে। যেমন কি ভাই হি লিভস 2 story below, সে 2 তলা নিচে বাস করে। আমি 8 তলায় থেকে ও 6 তলায় থাকে, কারণ 8 তলা থেকে 6 তলা তো ভালোই নিচে, তখন আমরা বিলো বলি, তাই না? So আমরা উপরে আর নিচে এটা বুঝে গেলাম, খুব সহজ জিনিস। এবার আমরা বলতে পারি ভিতর দিয়ে যখন যাচ্ছে। গাইস একটু মন দিয়ে শুনতে হবে, এখন আমরা অন্য কমেন্ট না করি, তাহলে কিন্তু তোমারই লস হবে। যেমন ধরো যে 800 জন আছি, এর মধ্যে দেখা যাবে 700 জন মন দিয়ে শুনলো, তারা শিখে গেল। তুমি একটা আজেরা কমেন্ট করলা, তুমি কিন্তু শিখতে পারলা না, তোমার প্রিপোজিশনের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে না, পরীক্ষায় বারবার কনফিউজড হবা। আজকে আমরা মন দিয়ে শুনবো। থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে যাওয়া। এখন তুমি চিন্তা করো, এই যে একটা রাস্তা, এখন রাস্তার মধ্যে তুমি সোজা যেতে পারো, সোজা যদি চলে যাও তাহলে সেটাকে বলে অ্যাক্রস। আমরা রাস্তা ক্রস করি, তাই না? রাস্তা কিন্তু আমরা চেষ্টা করি সোজা চলে যাওয়ার, সো এটাকে আমরা বলতে পারি অ্যাক্রস। অ্যাক্রস মানে একদম আড়াআড়ি, সোজাসুজি ভাবে ক্রস করে যাওয়া। এখন সোজা গেলেও মধ্য দিয়ে গেলা, আঁকা বাঁকা মাইকেল জ্যাকসনের মতো নাচতে নাচতে গেলে সেটাও তুমি মধ্য দিয়ে গেলা। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য এইটাই, অ্যাক্রস হলে একদম সোজাসুজি যাবে, যেমন রাস্তা ক্রস করি আমরা। আর যে কোনো ভাবে গেলে সোজা যাও বাঁকা যাও, সেটাকে আমরা থ্রু বলতে পারি, মধ্য দিয়ে। তাহলে থ্রু আর অ্যাক্রস আমরা দেখলাম। এই যে কয়েকজন এখন কমেন্ট করতেছে আন্ডার আবার বুঝান, এটা আবার বুঝান, এটা আসলে আমি আবার বুঝাবো না। কারণ হলো এটা আমি খুবই সুন্দর করে সময় নিয়ে বুঝাই আসছি, মন দিয়ে শুনো নাই, So এখন আসলে আবার বোঝানো সম্ভব না। কেমন? সো যেগুলো কঠিন জিনিস সেটা আমি বারবার বুঝাবো, এত সহজ জিনিস আমি বারবার বুঝাবো না, আমরা মন দিয়ে শুনবো। কেমন? তারপরে ক্লাসের শেষে যদি আমাদের সময় থাকে তখন কমেন্ট করে ভাই আন্ডারটা বুঝি নাই, বিলো বুঝি নাই, আরেকবার বুঝান। এখন মন দিয়ে শুনবো। সো তাহলে আমরা থ্রু আর অ্যাক্রস বুঝলাম, মধ্য দিয়ে যাওয়া। আচ্ছা, মধ্য দিয়ে যে যাচ্ছি, ভিতরে যখন থাকে, ইন মানে ভিতরে আমরা জানি, ইনসাইড অফ মানেও আমরা জানি, উইদিন মানেও আমরা জানি, সবগুলো মানে হচ্ছে ভিতরে, তাই না? ইন এর বিপরীত হতে পারে আউট, ইনসাইড এর বিপরীত হতে পারে আউটসাইড, উইদিন এর বিপরীত কি হতে পারে উইদাউট, সেগুলো আমরা জানি, কঠিন কিছুই নাই। আরো 2টা জিনিস আছে ভিতরে বলতে, একটা হতে পারে ইন থেকে আসে ইন টু, তাই না? আবার অন থেকে আরেকটা আসে অন টু। এটার মানে কি? ইনটু অনটু আমি এখানে লিখে দেই, দুইটাই হয় গতিশীল অবস্থা বুঝালে, সেটা আমরা সামনে দেখব। যেমন তুমি চিন্তা করো, এই যে এটা দাঁড়ানো ছিল, একটা গাড়ি এসে আমরা ধাম করে বাড়ি খেলো, এই বিল্ডিং এর ভিতরে ঢুকে গেল, এটা একটা গতিশীল অবস্থায় ঘটলো, তাই না?
সো যখন গতিশীল অবস্থায় ভিতরে প্রবেশ করলো সেটাকে আমরা বলি ইনটু। আবার ধর আমার হাতে একটা কলম ছিল ভার্সেস আমার হাতে একটা কলম এসে পড়লো, এই জন্য উপর থেকে এসে পড়লো গতিশীল অবস্থায়, তখন অনটু। তাহলে ইনটু মানে গতিশীল অবস্থায় মধ্য বা ভিতরে যাওয়া, অনটু মানে গতিশীল অবস্থায় মাথার উপরে পড়া। যারা এখন মন দিয়ে শুনছি না, তারা পরে যখন পোল কোয়েশ্চেন এক্সারসাইজ করবো তখন মনে হবে মাথার উপরে প্রশ্নটা পড়তেছে, ভাই কোত্থেকে আসলো আমি তো জানি না, এই জন্যই বলে যে মন দিয়ে শুনি। তাহলে এগুলো আমরা বুঝলাম। আউট অফ বুঝা এটা খুবই ইজি জিনিস, আমরা জানি, তাই না? বাকি থাকলো কোনটা? টু, টুয়ার্ড, সাধারণত টুয়ার্ডস লিখা হয়। আর বিসাইড, বিসাইড মানে পাশে, এটা আমরা জানি যে সাইডে থাকে পাশে থাকে সেই বিসাইড। টু আর টুয়ার্ডস এর পার্থক্যটা কোথায়? টু মানে হলো দিকে, টুয়ার্ডস মানে হলো দিকে, কিংবা আরো সুন্দর করে বলতে পারি কাছাকাছি। তাহলে পার্থক্যটা কোথায়? তুমি যদি বলো আই এম গোয়িং টু স্কুল, তার মানে হলো আমি স্কুলে বলছি, স্কুলেই যাচ্ছি। টু বললে যেখানে বলবা তুমি সেখানেই যাচ্ছ। আর টুয়ার্ডস মানে হলো কাছাকাছি যাচ্ছে, আমি স্কুলে যাচ্ছি না, স্কুলের পাশে একটা মাঠ আছে ওখানে যাচ্ছি, স্কুলের পাশে আমরা বসে আড্ডা দেই, মাঠে পাবজি খেলি সেখানে যাচ্ছি, তাই না? সো টু মানে যেখানে বলবা সেখানে, টুয়ার্ডস মানে যেখানে বলবা সেটা কাছাকাছি। আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, স্কুলের কাছাকাছি যাচ্ছি। তাহলে আমরা বুঝে গেলাম মোটামুটি, আশা করি। আর উইথ মানে হলো সাথে, এটা যে জিজ্ঞেস করলো এটা জানার কথা আমাদের, তারপর না জানলেও ক্ষতি নাই। সো অ্যাওয়ে মানে দূরে, তাই না? অ্যাওয়ে ফ্রম মানে আরো দূরে সরে যাওয়া, সেটাও আমরা জানি, এগুলো খুব একটা আসে না। মোটামুটি কিন্তু আমরা এখান থেকে অনেকগুলা দেখলাম। সো এবার তাইলে চলো আমরা কেমন মনোযোগী একটা পোল কোয়েশ্চেনের মাধ্যমে আমরা দেখব সেটা। তার আগে বলে রাখি সাধারণত আমরা যে কাজটা করি যে ছেলেরা নাকি মেয়েরা কে বেশি মনোযোগী, এটা কিন্তু আগেও করে এসছি। যে ধরো ১ নম্বর পোল কোয়েশ্চেন, চলো আমরা এখন প্রথম নাম্বারটা লঞ্চ করব, দেখব এটাও হবে না। ইজ ওয়েটিং ইন দ্য বাস স্টপ, ছোট জায়গা বুঝালে, নির্দিষ্ট করে বুঝালে ইন হয় না, অ্যাট হয়। তাহলে কোনটা সঠিক? মাই বুকস আর ইন মাই স্কুল ব্যাগ, আমার ব্যাগের ভিতরে আমার বইগুলো আছে। দেখি আমাদের কি অবস্থা পারফরমেন্স। হলো ছেলেরা ৭ জন, তাহলে আমরা বলতে পারি এটাতে ওয়েটার হচ্ছে একদম আওয়ামী লীগ বিএনপির মতো ঝগড়া, সেরকম কিছু না। এটা জাস্ট এমনি মজা করে করা আরকি, যে দেখি আমরা কেমন, কারা আসলে বেশি মনোযোগী। কোয়েশ্চেন দেখার পরে পোল দিব না আসলে, কারণ হলো তোমরা এখনো তো স্কুলে আছো। তোমরা যখন অ্যাডমিশনে যাবা দেখবা যে সময় খুব, এই যে নটরডেম কলেজে আমার কাজিন পরীক্ষা দিল, মানে মাত্র আধা ঘন্টার এক্সাম। এর মধ্যে ধরো যে কয়টা জানি মোট ৫০টা প্রশ্ন ছিল, ৪০টা এমসিকিউ নাকি ৪৫টা এমসিকিউ, ৫ মার্ক মনে হয় লেখা, খুব কম সময় কিন্তু। এর মধ্যে আবার কঠিন কঠিন অঙ্ক, ওর একটা অঙ্ক ১২ মিনিট ধরে চেষ্টা করলো, আধা ঘন্টার মধ্যে ১২ মিনিটে একটা অঙ্কে গেল, মিলাতে পারে নাই। সো ওইখানে গেলে না বুঝবা যে ভাই সময়টা কতটা মূল্যবান। সো এইটাই আমরা এখানে তোমাদেরকে অভ্যস্ত করাতে চাই, যে প্রশ্ন দেখালাম বুঝলাম তারপর পোল দিব না, ঠাস করে পোলটা দিব, ঠাস করে মাথা খাটাতে হবে, দেখো পারো কিনা। না পারলেও ক্ষতি নাই, তোমার ওইখানে নাম আসতে হবে না, কিন্তু উত্তরটা সঠিক হতে হবে। তোমার যদি মনে হয় তুমি এত ফাস্ট না, কোনো ক্ষতি নাই, কিন্তু সঠিক উত্তরটা দেরিতে হলেও দিও, যে তুমি বুঝতে পারছো কিনা। সো এখন এই যে বললাম অন হবে, অ্যাট হবে, কেন হবে সেটা তো আমাদের শেখা দরকার। সবচেয়ে ইম্পর্টেন্ট ৩টা প্রিপোজিশন এবং খুবই কনফিউজিং, অ্যাট, অন, ইন। চলো তাহলে আমরা এই ৩টা শিখি। সবাই একটু মন দে, খুব ভালো করে মন দে, এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে কাদের যে একটা গাধার মতো ১ ঘন্টা ধরে কমেন্ট করতেছে যে প্রিপোজিশনে নিউটনের সূত্র কোথা থেকে আসলো, এই কমেন্টটা করে কোনো লাভ আছে? কোনো শিখতে পারতেছো কিছু? কোনো দরকার নাই, তাই না? এই গাধার মতো কমেন্টগুলো আমরা করব না। আমরা স্মার্ট কমেন্ট করব যেটা আমাদের ক্লাসের সাথে সম্পর্কিত। কেমন? আবার গাধা বলছে দেখে মন খারাপ করো না। কারণ হলো মজার কমেন্ট আমরা সবাই করতে চাই। কিন্তু এখন তো আমাদের পড়ায় মনটা দিতে হবে। এখন অন্য কমেন্ট আমরা করব না। কেমন? সো এই যে দেখো এই ছবিটা খুব ইম্পোর্টেন্ট কেন? আমরা দেখতে পাচ্ছি ৩ টা বৃত্ত আছে। এটা কিন্তু তোমরা যারা আগে ছিলা, ক্লাস 8, 9 তারাও কিন্তু হয়তো আমাদের সাথে যারা ছিল দেখে আসো, এটা আমি সবসময়ই দেখাই। খুবই কমন একটা জিনিস। সেটা হলো অ্যাট হচ্ছে সবচেয়ে ছোট বৃত্ত, সে আবার অন এর ভিতরে আছে, আর এই ২ টাই ইন এর ভিতরে আছে। তার মানে সবচেয়ে বড় হচ্ছে ইন, তার ভিতরে অন, তার ভিতরে অ্যাট।
কিভাবে জিনিসটা কাজ করে? অ্যাট বলতে বোঝায় দিনের কোনো একটা সময়কে। সেটা কিন্তু অনেকভাবেই হতে পারে। এই যে দেখো, ক্লাসটা শুরু হয়েছে রাত ৮টায়। রাত ৮টা 7 AM এটা দিনের একটা সময়। আবার বলতে পারি ক্লাসটা শুরু হয়েছে রাতে। এই যে রাতও কিন্তু দিনের একটা অংশ, তাই না? সো আমরা বলতে পারি যে মর্নিং, নাইট, নুন এটাও কিন্তু দিনের অংশ। তাহলে এই যে দিনের একটা অংশকে বুঝাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? অ্যাট বলবো। কেমন? মুস্তাহিদ, আজ এরা কমেন্টগুলো না করি বাবা, তখন কিন্তু মেজাজ খারাপ হয়। সো অ্যাট হচ্ছে দিনের একটা অংশ। তুমি যদি এই নিয়মগুলো বুঝো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পারবা। ঠিক আছে? আর এগুলো না বুঝলে ওগুলোও পারবা না। সো অ্যাট আমরা বুঝলাম। অন মানে কি? অন মানে আমরা একটা জানি উপরে, কিন্তু সেটার আরো একটা মানে আছে। সেটা কি? পুরা দিনটাকে যদি একসাথে বলো, দিনের অংশ না, সকাল বিকাল সন্ধ্যা রাত ৯টা ৬টা এটা না, পুরা দিনটা একসাথে, তখন আমরা অন বলি। কিভাবে বলতে পারি? ধরো আজকে কি বার? আজকে হচ্ছে ২৬ তারিখ, এক্ষেত্রে অন বসবে। আবার আজকে মঙ্গলবার, সেক্ষেত্রে অন বসবে। আবার আজকে ধরো যে কারো জন্মদিন, সেক্ষেত্রে অন বসবে, তাই না? এই যে দেখো, তুমি যদি ফ্রাইডে বলো, তুমি যদি ২৬ তারিখ বলো, তুমি যদি বার্থডে বলো, তুমি যদি উইকেন্ড বলো, মানে পুরো একটা দিনকে একসাথে বুঝাচ্ছ, তাহলে কি হবে? তাহলে অন বসবে। তাহলে দিনের অংশ হলে অ্যাট বসে, পুরা দিনটা হলে অন বসে। ইন তাহলে কি হবে? একাধিক দিন, সপ্তাহ, বছর, মাস, শতাব্দী, যা ইচ্ছা, তাই না? সেগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো? ইন বসাবো। সো তাহলে এই ৩টা জিনিস আমরা বুঝলাম যে সময়ের ক্ষেত্রে কিভাবে বসে। মোটামুটি এই যে হালিমার আজকে জন্মদিন, আজকে রোজার মায়ের জন্মদিন, ওনার জন্য অনেক বেশি করে দোয়া। এখন ইংরেজি যেহেতু একটা ভাষা, এখানে সবসময় ম্যাথের মতো 2+2 = 4 হবে না, 2+2 22 হতে পারে। ঠিক সেরকম ভাবে এই নিয়মটা একটা ব্যতিক্রম আছে। তুমি চিন্তা করো, আমরা জানি দিনের একটা অংশ হলে ধরো যে নাইট, নুন, এগুলো কি বসে? অ্যাট বসবে। অ্যাট নাইট, অ্যাট নুন। কিন্তু ৩টা জিনিস আছে। মর্নিং, ইভনিং এবং আফটারনুন। এই ৩টা কিন্তু একটা প্রিপোজিশন, একটা আর্টিকেল নিয়ে বসে। সেটা কি? দা। এবং যেহেতু এইটা একটু ব্যতিক্রম, এর সাথে প্রিপোজিশনটাও ব্যতিক্রম। এই ৩টা জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট না বসে ইন বসাই। কিভাবে মনে রাখবো? কারণ হলো বাকি কোনোখানে আমরা কিন্তু দি আর্টিকেলটা ব্যবহার করি না। শুধুমাত্র এই ৩টার ক্ষেত্রে করি। ঠিক একইভাবে এই ৩টার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। সো দিনের অন্য যেকোনো সময় নুন বলো, নাইট বলো, সেই ক্ষেত্রে আমরা অ্যাট দিব। এই ৩টার সাথে দি থাকে, সেই কারণে এই ৩টার সাথে ইন থাকে। ইন দি মর্নিং, ইন দি আফটারনুন, ইন দি ইভনিং। ঠিক আছে? সো একটু জটিল ব্যাপারটা, কিন্তু আশা করি মনে থাকবে। কেমন? কারণ এই যে আর্টিকেলটা দেখলে মনে পড়ে যাবে যে এটাও ব্যতিক্রম, এটাও ব্যতিক্রম। ওকে? ডান। আর যারা অনেক প্যারা খাচ্ছ, ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ান, ওইটা তোমার লাগবে না। যেগুলো লাগবে সেগুলো আমরা পড়ছি। আমরা এগুলো মন দিয়ে শুনি, তাহলে আমরা পারবো। সো আমরা কিন্তু সময়ের খেলাটা শিখে গেলাম। আমরা ব্যতিক্রমটাও শিখে গেলাম। সো তাহলে মোটামুটি খুব ভালো করে এটা আমাদের শেখানো হয়ে গেল। কিন্তু এগুলো তো আরো প্রয়োগ আছে, সেগুলো তো দেখতে হবে। তাই না? সো এখন আমরা আরো দেখি কি, কি প্রয়োগ আছে। যেমন দেখো যে অ্যাট দিয়ে কি হয়? ছোট স্থানের আগে অ্যাট বসে। দিনের একটা অংশ ছোট সময়, সেই ক্ষেত্রেও অ্যাট বসে। আবার ছোট জায়গার ক্ষেত্রেও অ্যাট বসে। দেখো, I live at গুলশান in ঢাকা। তাই না? এই যে একটা মজার ব্যাপার যে ছোট জায়গা হলে, ওই যে একটা প্রশ্ন ছিল যে বাস স্টেশনে ওয়েট করছে, ছোট জায়গা। তখন আমরা বলবো ওয়েটিং অ্যাট দ্য বাস স্টেশন। শুধু মর্নিং এটার আগে বসে না। তুমি যখন বাক্য লিখবা মুস্তাহিদ, তখন দি মর্নিং এ বসবে। হি ওয়েকস আপ ইন দি মর্নিং, রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এভাবেই বসে। আচ্ছা, সময় বোঝাতে অ্যাট, এটা তো আমরা জানি। গতি বা হার বোঝাতে অ্যাট বসে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা দেখে রাখলাম। যে কোনো গতি, যে কোনো হার, এটা বুঝলে আমরা অ্যাট বসাবো। তাহলে মোটামুটি কিন্তু অ্যাট আমাদের শিখা হয়ে গেল, কঠিন কিছু না। এবং আমরা আরো একটা ব্যাপার মাথায় রাখবো যে প্রত্যেকটা প্রিপোজিশনের অর্থটা কি। চিন্তা করো, অ্যাট এর বাংলা করতে পারো
তে অথবা এ, সেটা কিরকম? এই যে বাক্যটা দেখো, রিফাত, এই যে তোমাদের রিফাত ভাইয়া, ক্লাস পাইছো ওর এখনো? সো রিফাত কিন্তু চট্টগ্রামে গেছিল ট্রিপ করে, ফাটাফাটি ট্রেনে করে ফিরছে। সো চিন্তা করো যে রিফাত 100 কিলোমিটার গতিতে বাইক চালাচ্ছিল। এই যে গতির সাথে আমরা তে যুক্ত করলাম না, এটাই হচ্ছে অ্যাট। শিখে ফেললাম, শিখে ফেললাম। তাহলে অ্যাট তো সহজ ছিল। এবার আমরা অনটা দেখি। কোনো কিছুর উপরে অন বসে, এটা আমরা জানি। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। এই যে এরকম কিছু কিছু থাকবে যে এই নিয়মটা আমরা জানতাম, একটু মনে রাখবো। খুবই সহজ জিনিস। ভাই, তুমি একটা বাড়ি যদি বানাও, এটা হচ্ছে মেঝে। ঘরটা কোথায় থাকে? মেঝের উপরে থাকে না? লেগে থাকে না? উপরে লেগে থাকা বুঝাতে আমরা অন ব্যবহার করি না? এক্স্যাক্টলি। এক্ষেত্রে আমাদের মনে থাকবে খুব সহজ করে যে ফ্লোর বুঝাতে কত তলা? ফ্লোরের উপরে তলাটা থাকে, অন দ্য থার্ড ফ্লোর। বার তারিখ এই পুরোটা আমরা জানি, একটা দিন যখন বুঝে তখন অন বসে, এটাও আমরা জানি। তারিখ বললেও অন বসবে, দিনের নাম বললেও অন বসবে, হলিডে, বার্থডে যাই বলো সেক্ষেত্রেও অন বসবে। আর সম্বন্ধে বোঝাতেও অন বসে। সম্বন্ধে মানে কি? কোনো কিছুর বিষয়, কোনো কিছুর বিষয়ে বা সম্পর্কে, সেই ক্ষেত্রে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি, যেটা আমরা সামনে দেখব, অথবা অনও ব্যবহার করতে পারি। তুমি বাক্যটা চিন্তা করো, শি গেভ আ লেকচার অন পভার্টি। সে দারিদ্র্যের উপরে একটা বক্তব্য থেকে আইডিয়া গুলো রাখলাম, যেগুলো সানজিদা খুব সুন্দর একটা কমেন্ট করেছে। ডিটারমিন টু হতে পারে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে না, যেমন দেখো, লুক এই শব্দটার সাথে অনেকগুলা প্রিপোজিশন হতে পারে, সেটা আমরা শিখব। হ্যাঁ, আহ আহ 3 নাম্বারটা তো সবচেয়ে সহজ। অন মানে কি? আমরা একটু আগে দেখে আসলাম না, পুরা দিন যদি বুঝায়। এখানে আমি বাংলায় লিখে দিচ্ছি, অ্যাট মানে হচ্ছে দিনের অংশ, অন মানে হচ্ছে পুরা দিন, ইন মানে কি? ইন মানে বলতে পারি একাধিক দিন, রাইট? সো এটার ভুল করব না, এটা সবসময় আসবে। এই তো আমরা মোটামুটি বুঝে গেলাম। হবে, দেখি তাইলে আবার একটু প্যাচালো প্রশ্ন, খুব একটা ইজি পোল কিন্তু আমি দিচ্ছি না, একটু ট্রিকি কোয়েশ্চেন দিচ্ছি, একটু মাথা খাটাতে হবে। শুরু করলাম। যে ভাই, আমরা বাঙালি, আমরা ভাত খেয়ে জীবন ধারণ করি। তাহলে তুমি যেই জিনিসটা খেয়ে জীবন ধারণ করো, যেটার উপরে নির্ভরশীল থাকো, সেটা হচ্ছে লিভ অন। আমরা বাংলা না লিখে ইংরেজিতে এসে গিয়ে সাবসিস্ট, যে বেঁচে থাকার জন্য কোন খাবারটার উপরে তুমি নির্ভরশীল।
পরে নির্ভরশীল, উপরে ইংরেজি অন। সো উই লিভ অন রাইস, আমরা ভাতের উপরে নির্ভরশীল। মনে থাকলো এই নিয়মগুলা। ইন মানে কি? চেষ্টা করছি যে কমিয়ে কমিয়ে যেগুলা খুবই কমন, যেগুলা আসার মতো সে করি, কারণ সিরিয়ালে আগাচ্ছি তো, হলে পরে আমরা খবর নিব। হ্যাঁ, আচ্ছা। সাফওয়ান সংক্ষেপে সাফওয়ান, ফ্যান্টাস্টিক। এটা একটি স্মার্ট ইয়ে, তাই না? যে সাফওয়ান এত বড় করে সে লিখবে না, সে জেনজি। এখন আমরা চলো এগুলো একটু দেখি। এক্সপার্ট মানে কি? একদম দক্ষ হওয়া। ভাই ইংরেজির ভিতরে আমি কিন্তু খুব দক্ষ। এক্সেল মানেও দক্ষ হওয়া, দুটি আমরা বুঝলাম। ইন্ডালজ মানে আসক্ত হওয়া, যে ভাই আমি গেম খেলাতে আসক্ত, আই এম ইন্ডালজড ইন প্লেইং গেমস। তাহলে কোনো কিছুর ভিতরেই তো আসক্ত হই আমরা। সাকসিড, সফল হওয়া, মানে আমি কিন্তু ভাই পরীক্ষার ভিতরে সফল হয়েছে, আই সাকসিডেড ইন দি এক্সাম। বিলিভ ইন, কারো মধ্যে বিশ্বাস করা। অ্যাসিস্ট মানে কাউকে সহায়তা করা, যে ভাই আমাকে অঙ্কের ভিতরে, অঙ্কের ইয়েতে সে কিন্তু সাহায্য করেছে। ইন্টারেস্টেড মানে আগ্রহী হওয়া। দেখো ইন্ডালজ, ইন্টারেস্ট কাছাকাছি মিনিং কিন্তু, তাই না? যে আমরা কোনো কিছুর প্রতি, কারোর ভিতরে আমরা আগ্রহ পাচ্ছি। কনসিস্ট মানে নিহিত থাকা, যেমন কি কনসিস্টেন্ট একটু উদ্ভট শব্দ, এটার সাথে অনেকগুলো প্রিপোজিশন হয়, সো এইটা আমরা বাদ দিই। নিহিত থাকা একটা অর্থ থাকে, আবার আরো অফও হতে পারে, কনসিস্টের পরে অফও হয়। এটা একটু প্যাচালো। আচ্ছা আমি একটু দেখাই। দ্য টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, মানে কয়জন খেলোয়াড় নিয়ে গঠিত সেইটা বুঝালে কনসিস্ট মানে কি গঠিত হওয়া, তখন আমরা সেভাবে বলি। ঠিক আছে? আর কনসিস্ট ইন, সেটার মানে কি? সেটা মানে হচ্ছে নিহিত। সেটা কিন্তু আমরা খুব বেশি কখনো ইউজ করি না। So, আমার মনে হয় যে কনসিস্টের পরে ইন হয়, এই জিনিসটা আমাদের শেখার দরকার নেই, এটা বাদ দিই। সাধারণত কনসিস্টের পরে অফ হয়। ডান। লাই, এটাও ভাই দরকার নাই। এনকারেজ ইন, এইটাও খুব একটা দরকার, এগুলো আসলে একটু ফালতু শব্দ, এগুলো খুব একটা ব্যবহৃত হয় না। পারসিস্ট, জোর করা, লেগে থাকা হইতে পারে। রিচ ইন, মানে ধরো যে আই এম রিচ ইন, ধরো যে টি শার্ট, আমার অনেকগুলো টি শার্ট, সেই ক্ষেত্রে ইন হইতে পারে। ট্রেড ইন, কি নিয়ে ব্যবসা করো? উই ট্রেড ইন, বলতে পারি যে আলু, আমি আলু নিয়ে ব্যবসা করি। সো মোটামুটি এই শব্দগুলোতে হয়। দেখে রাখলাম, মনে নাও থাকতে পারে, ক্ষতি নাই, বারবার পড়তে পড়তে মনে থাকবে। এক্সেল মানে হচ্ছে পারদর্শী বা দক্ষ হওয়া। বুঝতে পারছে? অনেকে প্রিটেস্ট বা গ্লোরি মানে হচ্ছে গর্ব। অনেকে পরীক্ষা টরীক্ষা সামনে শুরু, ইনশাল্লাহ ভালো হবে, টেনশনে কিচ্ছু নাই। আচ্ছা, এইবার আরেকটু পেঁচাই। এবার একটু দেখা যাক আমাদের অবস্থাটা। টু অ্যাবাউট নো প্রিপোজিশন, পরীক্ষা কিন্তু এক্স দেয়, তাই না? এক্স মানে হচ্ছে নো প্রিপোজিশন, আর এটা আছে অ্যাট। আমি অ্যাবাউট মনে হয় হবে, অ্যাবাউট মানে বিষয় বা সম্পর্কে, এটা তো হয় না, তাই না? অ্যাট এটাও তো হতে পারে। আম গোয়িং অ্যাট হোম হইতে পারে, আম গোয়িং টু হোম, বাড়িতে যাচ্ছি, সেটাও হইতে পারে। আবার কোনো প্রিপোজিশনে সেটাও হইতে পারে, খুবই কনফিউজিং। ঠিক আছে, আমরা সব উত্তরটা দিতে থাকি। এর মধ্যে আমি আরেকটা জিনিস তোমাদেরকে শিখাই। এই যে এক একটা প্রিপোজিশন এক একটা অর্থ হয়। লুকের সাথে ফর হইতে পারে। লুক ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, যে ভাই আই এম লুকিং ফর শত্রু। বিএনপির সেই যে একজন মন্ত্রী ছিল বলতো, তাই না? আমার দিকে তাকাও, সেটা আমরা পারি। আর লুক ফর মানে হচ্ছে খোঁজা, আর লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। ঠিক আছে? আর একটা আছে লুক আপ। লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে
কোন একটা শব্দ খোঁজা। সো এই যে ৩ টা মানে মিনিং আছে এগুলো আমরা একটু শিখে রাখবো। চশমাটা কোথায় গেল? লুক ইনটু মানে ঘটনার গভীরে গিয়ে আমি দেখতে চাই চুরিটা কে করেছিল। তদন্ত করা, ইনটু ভিতরে গিয়ে। আর লুক আপ মানে কি ডিকশনারিটা খুলে ওইটার উপরে দেখা যে কোথায় আছে শব্দটা। সো আমরা সঠিক উত্তর হবে হয়তো অনেকেই ভুল করছি নো প্রিপোজিশন। অনেক সময় দিছি যেন অনেকে উত্তর দিতে পারি। মাত্র ৬১৪ জন অনেকে আমরা উত্তরটা দিচ্ছি। কিন্তু সঠিক হয়েছে মাত্র ৯৮ জন।